আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই টাসের ভিডিও দিন। তো সেই বিষয়কে মাথায় রেখে আজকে প্রথমত প্রাথমিক আলোচনা নিয়ে আসলাম। আসলে টাসের ক্লাস করানোর আগে স্ট্রাকচারাল মেকানিক্স এই পার্টটা ভালোভাবে ক্লিয়ার করতে হয়, যেমন বল বিভাজন এবং অন্যান্য যেসব টপিক আছে ওইগুলো ভালোভাবে ক্লিয়ার করতে হয়। তো অনেকে অনেক রিকোয়েস্ট করার পরও আমি এই টাসের ভিডিও নিয়ে সামনে আসি না। কেন আসি না? কারণ আমার ভিডিওগুলো শুধুমাত্র আমার স্টুডেন্টের জন্য স্পেশালি থাকে। তো বেশ কয়েকজন বলছেন, তো সেই সম্পর্কে আমি যেহেতু হাইড্রোলিক্সের আর একটা ক্লাস আছে, এটা শেষ হলে যেহেতু স্ট্রাকচারাল মেকানিক্স শুরু করব, সেহেতু এর পূর্বে আমি প্রাথমিক আলোচনার একটা ক্লাস দিয়ে দিলাম। যখন আমাদের বল বিভাজন শেষ হবে তখন আমরা ট্রাসের ক্লাস ভিডিওগুলো দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে? আচ্ছা, শুরু করতেছি। প্রথমে আসেন ট্রাস, যেটাকে বলা হয় ফ্রেম। কি বলা হয়? ফ্রেম বা কাঠামো বা টাস। ফ্রেম, কাঠামো বা ট্রাস, এটা হলো মূলত আলোচনার বিষয়। আচ্ছা, ট্রাস কি এগুলো নর্মালি আমরা জানি। তো ট্রাস কয় ধরনের হয় বা ফ্রেম কয় ধরনের হয় বা কাঠামো কত ধরনের হয়, তো সেই সম্পর্কে যদি আমরা বলি যে ট্রাস কত প্রকার বা ফ্রেম কত প্রকার, তাহলে বলবো যে ট্রাস বা ফ্রেম বা কাঠামো প্রধানত দুই প্রকার। প্রধানত কত প্রকার? প্রধানত দুই প্রকার। কি কি? যথা, একটাকে বলা হয় পূর্ণাঙ্গ কাঠামো। কি বলা হয়? পূর্ণাঙ্গ কাঠামো। আরেকটাকে বলা হয় অপূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ কাঠামো। এই পূর্ণাঙ্গ কাঠামোকে ইংলিশে বলা হয় পারফেক্ট ফ্রেম। কি বলা হয়? পারফেক্ট ফ্রেম। আর এটাকে বলা হয় ইমপারফেক্ট ফ্রেম। কি বলা হয়? ইমপারফেক্ট ফ্রেম। আচ্ছা, এখন পারফেক্ট ফ্রেম কি, ইমপারফেক্ট ফ্রেম কি, এই সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। আচ্ছা, তো এগুলো বিষয়ে ধারণা নেওয়ার আগে আমাদের পরীক্ষার হলে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, সেই সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে নিব। হ্যাঁ, ওই সম্পর্কে যদি আমরা ধারণা নিয়ে নিই তাহলে অটোমেটিক সংজ্ঞাগুলো আমরা পারবো। আচ্ছা, একটু দেখেন ভালোভাবে। আমি একটা চিত্র আঁকি। হ্যাঁ, টাসের টোটাল 4টা বা 5টা ভিডিও দিব। এর মাধ্যমে ইনশাল্লাহ ট্রাস ক্লিয়ার হবে। এটা একটা চিত্র আঁকলাম, দেখেন। এটাকে দেখতে ত্রিভুজের মতো মনে হচ্ছে। এখানে জয়েন্ট জয়েন্ট কতটি? জয়েন্ট কি? এই যে একটা মেম্বার আসছে, এদিকে একটা মেম্বার আসছে, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এই যে এখানে একটা জয়েন্ট, সবগুলো এই যে এখান থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, এখানে একটা জয়েন্ট, এই যে আরেকটা জয়েন্ট, এই দিক থেকে একটা আসছে, এদিক থেকে একটা আসছে, তিনটা জয়েন্ট। আর এই যে তিনটা এক জায়গায় মিলিত হচ্ছে, তাহলে টোটাল জয়েন্ট কয়টা? 1 2 3 আর 1 4। টোটাল জয়েন্ট সংখ্যা কতটি? 4টি। জয়েন্ট সংখ্যা কতটি? 4টি। এখন আসেন মেম্বার। এই যে এগুলোকে বলা হয় মেম্বার। এটা একটা মেম্বার, এই যে এটা হলো একটা মেম্বার। তাহলে মেম্বার কয়টা? একটা, দুইটা। এই যে একটা মেম্বার, দুইটা। তারপর এই যে একটা মেম্বার, তিনটা মেম্বার। এখন এই যে এইটুকু একটা মেম্বার, কিন্তু এই যে এইটুকু একটা মেম্বার,
4টা, আবার এইটুকু একটা মেম্বার, এ হলো 5টা। এখন মেম্বার গুলো কি, দুইটা জয়েন্টের মাঝখানে যেটা, এই যে একটা জয়েন্ট, এই যে একটা জয়েন্ট, তার মানে এই যে একটা মেম্বার, এই যে একটা জয়েন্ট, এই যে একটা জয়েন্ট, তার মানে এই যে আরেকটা মেম্বার, এই যে একটা জয়েন্ট, এই যে আরেকটা জয়েন্ট, তার মানে আরেকটা মেম্বার, 3টা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, তার মানে আরেকটা মেম্বার, 4টা, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, তার মানে এই যে আরেকটা মেম্বার, 5টা জয়েন্ট। তার মানে মেম্বার সংখ্যা কয়টা হলো? 5টা। মেম্বার কতটি? জয়েন্ট সংখ্যা 4টি, মেম্বার কতটি? 5টি। মেম্বার সংখ্যা কতটি? 5টি। আচ্ছা, তাহলে মেম্বার সংখ্যা আমরা পেলাম 5টি, জয়েন্ট সংখ্যা 1 2 3 4, 4টি, আর মেম্বার 1 2 3 4 5। একটা সূত্র আছে, সেটা হলো n equal to j minus 3। সূত্রটা কি? 2j minus 3। আচ্ছা, এখন আমরা এই যে জয়েন্ট সংখ্যার কথা বললাম, মেম্বার সংখ্যার কথা বললাম, এদিকে একটু খেয়াল করেন। মেম্বার সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। মেম্বার সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। জয়েন্ট সংখ্যাকে প্রকাশ করা হয় j দ্বারা। জয়েন্ট সংখ্যাকে প্রকাশ করা হয় j দ্বারা। তাহলে মেম্বার সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। জয়েন্ট সংখ্যাকে প্রকাশ করা হয় j দ্বারা। তার মানে এখানে n হলো মেম্বার সংখ্যা, j হলো জয়েন্ট সংখ্যা। আচ্ছা, আমাদের মেম্বার কতটি আছে? মেম্বার কয়টি? মেম্বার হলো 5টি। জয়েন্ট কয়টি? 4টি। এই দিক দিয়ে আমি বসাই 2, জের মান কত? এখানে জয়েন্ট 4টি, তার মানে জে ইকুয়াল 4। জয়েন্ট সংখ্যা যেহেতু 4টি, তার মানে জয়েন্টের জে ইকুয়াল কতটি? 4টি। -3, -3, 4 দুগুণে 8, -3, তার মানে 5। তার মানে n ইকুয়াল কত আমরা পেলাম? 5 পেলাম। n ইকুয়াল কত পেলাম? 5 পেলাম। এখানে আবার আমাদের মেম্বার সংখ্যা বলে দিছে 5টি। মেম্বার সংখ্যা কতটি বলে দিছে? 5টি। তার মানে আমরা এই যে সূত্রটা আছে, এই সূত্রটায় প্রয়োগ করে পাইলাম কতটি? 5টি পেলাম। আবার আমরা অঙ্ক, এই চিত্রের ভিতর থেকেও পেলাম কতটি? 5টি। যেহেতু এইদিকে এখানেও 5টি আছে, এখানেও 5টি আছে, দুইটা মিলে গেল। কি মিলে গেল? আমরা সূত্রে প্রয়োগ করে পেলাম 5টি, এবং চিত্রেও আছে কতটি? 5টি। সহজ কথা, আমাদের n ইকুয়াল টু জে মাইনাস 3। তো n এর মান আমরা কত জানি? প্রশ্নে দিয়ে দিছে n এর মান কত? 5। প্রশ্নে বলতে এই চিত্র থেকে পেলাম 5। আর এখানে 2, জের মান 4, -3, এদিকে 5, 4 দুগুণে 8, -3, এদিকেও 5, এদিকেও 5। যেহেতু দুই পাশই মিলে গেছে, যেহেতু কি দুই পাশই মিলে গেছে, এদিকেও 5, এদিকেও 5, মানে কি দুই পাশে কি মিলে গেছে, সমান হয়ে গেছে। যখন এটা সমান হয়, তখন এটাকে বলা হয় পারফেক্ট ফ্রেম। কি বলা হয়? পারফেক্ট ফ্রেম বলা হয়। কি বলা হয়? পারফেক্ট ফ্রেম বা পূর্ণাঙ্গ কাঠামো, বা কি বলা হয়? পূর্ণাঙ্গ কাঠামো বলা হয়। আশা করি ক্লিয়ার। তারপরও আরেকটা দেখাবো আমরা। আরেকটা দেখেন ভালোভাবে, একটু খেয়াল করবেন। আচ্ছা, এখানে এই চিত্রটা থেকে প্রথমে আমরা জয়েন্ট সংখ্যা বের করব। কি বের করব? প্রথমে জয়েন্ট সংখ্যা বের করব। এই যে একটা জয়েন্ট, সবগুলো মিলিত হয়েছে এখানে। এই যে আরেকটা জয়েন্ট, দুইটা জয়েন্ট। এই যে আরেকটা জয়েন্ট, তিনটা জয়েন্ট। এই যে একটা জয়েন্ট, চারটা জয়েন্ট, এবং মাঝে একটা জয়েন্ট, 5টা জয়েন্ট। তাহলে জয়েন্ট সংখ্যা জে ইকুয়াল কত পেলাম? 5টি। জে ইকুয়াল কতটি পেলাম?
5টি পেলাম। ঠিক আছে, এখন মেম্বার সংখ্যা কি বলবো, দুইটা জয়েন্টের মাঝে যেটা সেটাই হলো মেম্বার। দুটি জয়েন্টের মাঝে যেটি, দুটি জয়েন্টের মাঝে একটি মেম্বার হবে। দুইটা জয়েন্টের মাঝখানে কি হবে, একটি মেম্বার হবে। এখন এই যে একটা জয়েন্ট, এই যে আরেকটা জয়েন্ট, তার মানে এই যে একটা মেম্বার, তার মানে মেম্বার একটা পেলাম। এই যে একটা জয়েন্ট, এই যে একটা জয়েন্ট, তার মানে মেম্বার আরেকটা পেলাম, দুইটা। একটা জয়েন্ট আরেকটা জয়েন্ট, তার মানে আরেকটা পাইলাম, তিনটা। এই যে একটা জয়েন্ট, এই যে একটা জয়েন্ট, তার মানে চারটা পেলাম। একটা জয়েন্ট, এই যে একটা জয়েন্ট, পাঁচটা। এটা এবং এটার মাঝখানে ছয়টা, এটা এবং এটার মাঝে সাতটা, এটা এবং এটার মাঝে আটটা। তার মানে জয়েন্ট সংখ্যা আমরা কতটি পেলাম, আটটি। মেম্বার সংখ্যা আমরা কতটি পেলাম, আটটি পেলাম। মেম্বার সংখ্যা আমরা কতটি পেলাম, আটটি। মেম্বার সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। তার মানে মেম্বার সংখ্যা কতটি পেলাম, আটটি পেলাম। আবার বলতেছি, এই যে দুইটা জয়েন্টের মাঝখানে একটা মেম্বার, দুইটা জয়েন্টের মাঝখানে একটা মেম্বার, এটা এবং এটার মাঝখানে একটা, এটার মাঝখানে একটা, এটার মাঝখানে একটা, এই দুইটা একটা জয়েন্ট একটা জয়েন্ট, মাঝখানে একটা, একটা জয়েন্ট একটা জয়েন্ট, মাঝখানে একটা, একটা জয়েন্ট একটা জয়েন্ট, মাঝখানে একটা, এই জয়েন্ট এবং এই জয়েন্টের মাঝখানে একটা। টোটাল মেম্বার সংখ্যা আমরা কতটি পেলাম, আটটি পেলাম। এখন আমরা সূত্র প্রয়োগ করি। আমরা সূত্র জানি হচ্ছে n ইকুয়াল 2j-3। n এর মান কত পাইছি, 8, বসালাম 8, 2 2, j এর মান কত, 5, মাইনাস মাইনাস 3 3, এদিকে 8, এদিকে হলো 10, 5 দুগুণে 10 মাইনাস 3, তার মানে 7 ওইদিকে আর এইদিকে কি 8। দুই পাশ কি মিলছে, মিলছে না। আগেরটা কিন্তু দুই পাশ মিলছিল, এইদিকেও 5 এইদিকেও 5, এই জন্য এটা কি ছিল, পারফেক্ট ফ্রেম। কি ছিল, পারফেক্ট ফ্রেম ছিল। মিললে পারফেক্ট, দুই পাশে যদি মিলে যায় মানে সমান হয়, তাহলে সেটাকে বলা হয় পারফেক্ট ফ্রেম বা পূর্ণাঙ্গ কাঠামো। যেহেতু এটা দুই পাশ মিলে নাই, মিলছে দুই পাশ মিলে নাই, তার মানে একে বলা হবে ইমপারফেক্ট ফ্রেম। একে কি বলা হয়, ইমপারফেক্ট ফ্রেম, কাঠামো বা টাস। তার মানে এটা কি ইমপারফেক্ট ফ্রেম বা অপূর্ণাঙ্গ কাঠামো, বা কি অপূর্ণাঙ্গ কাঠামো, ইমপারফেক্ট ফ্রেম বা অপূর্ণাঙ্গ কাঠামো। আচ্ছা, আশা করি এইটুকু ক্লিয়ার। এখন আমরা পরীক্ষায় যদি সংজ্ঞা আসে, সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করি। হ্যাঁ, সেই জন্য আমি আপনাদের জন্য একটু রেডি করে রাখছি, একটু খেয়াল করেন। দেখেন কি বলছে, যে সমস্ত কাঠামোর, যে সমস্ত ট্রাসের মেম্বারের সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, n দ্বারা প্রকাশ করি। মেম্বারের সংখ্যা n 2j-3 সমীকরণ মেনে চলে ওই সমস্ত ট্রাসকে পূর্ণাঙ্গ ট্রাস বলে। কি বলছে, n ইকুয়াল 2j-3, এটা যে মেনে চলবে, মেনে চলা মানে কি, দুই পাশ সমান হবে। যদি দুই পাশ সমান হয় মানে সমীকরণ মেনে চলে, সেটাকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ ট্রাস বা পারফেক্ট ফ্রেম। যে সমস্ত ট্রাসের মেম্বার মানে n, মেম্বারের সংখ্যা n 2j-3 সমীকরণ মেনে চলে ওই সমস্ত ট্রাসকে পূর্ণাঙ্গ ট্রাস বলে। n হলো মেম্বার সংখ্যা, যে হলো জোড়ার সংখ্যা বা জয়েন্ট সংখ্যা, বা কি জয়েন্ট সংখ্যা। আচ্ছা, এখন আসেন ইমপারফেক্ট। যে সমস্ত ট্রাসের মেম্বারের সংখ্যা n 2j-3 এর চেয়ে কম বা বেশি হয়, মানে সমীকরণ মেনে চলে না। এই সমীকরণ মেনে চলে না মানে কি হবে, দুই পাশ কম বেশি হবে। একটু এখানে খেয়াল করেন, এখানে 8 এখানে 7, তার মানে এখানে 8 ছিল, এই পাশে কি হয়েছে, কম হয়েছে, মানে সমীকরণ মেনে চললো না। সমীকরণ মেনে চললো না মানে মেম্বারের সংখ্যা জোড়ার সংখ্যা থেকে কি, মেম্বারের সংখ্যা থেকে জোড়ার সংখ্যা কি হলো, কম হলো। দুঃখিত, এই সমীকরণের চেয়ে কি হলো, কম হলো। এই সমীকরণের চেয়ে বেশি হয়েছে, কম না। এই সমীকরণের চেয়ে কি হয়েছে, 2j-3, এখানে আমি পাইছি 7
আর মেম্বার সংখ্যা পাইছি 8, তার মানে এই সমীকরণের চেয়ে মেম্বার সংখ্যা কি হয়েছে, বেশি হয়েছে। এখন বেশি হলেও সেটাও ইমপারফেক্ট ফ্রেম, কম হলেও ইমপারফেক্ট ফ্রেম। যাই হোক, যদি না মিলে, দুই পাশ যদি না মিলে, তাহলেই সেটাকে বলা হচ্ছে ইমপারফেক্ট ফ্রেম। এখন ধরেন আমাদের n আছে 8, আর এই তার মানে n ইকুয়াল 2j-3, তার মানে n ইকুয়াল 8, আর এই পাশ ক্যালকুলেশন করে আমি পেলাম হলো 15 এক্সাম্পল। এই পাশ ক্যালকুলেশন করে আমি পেলাম কি 15। তার মানে কিন্তু দুই পাশ মিলে নাই। দুই পাশ কি মিলছে? মিলে নাই, তার মানে এটা কি ইমপারফেক্ট ফ্রেম। আচ্ছা, ইমপারফেক্ট ফ্রেম। আচ্ছা, এখন আসেন ইমপারফেক্ট ফ্রেমের একটু প্রকারভেদটা আমরা দেখি। ইমপারফেক্ট ফ্রেম আবার দুই প্রকার। একটু খেয়াল করেন, ইমপারফেক্ট ফ্রেম বা অপূর্ণাঙ্গ কাঠামো, ইমপারফেক্ট ফ্রেম, এটাকে বলা হচ্ছে অপূর্ণাঙ্গ কাঠামো। আচ্ছা, যেটা মেনে চলবে না সেটাই তো ইমপারফেক্ট ফ্রেম। ইমপারফেক্ট ফ্রেম দুই প্রকার, এখানে দিয়ে দেন। যেটা n ইকুয়াল 2j-3 সমীকরণ মেনে চলে না, মানে দুই পাশ সমান হয় না, কম বা বেশি হয়, সেটা হলো ইমপারফেক্ট ফ্রেম বা অপূর্ণাঙ্গ কাঠামো। দুই প্রকার, কি কি? নাম্বার 1, ডেফিসিয়েন্ট ফ্রেম। ডেফিসিয়েন্ট ফ্রেম। নাম্বার 2, রিডান্ডেন্ট ফ্রেম। আচ্ছা, এখন একটু দুইটা সম্পর্কে একটু ভালো ধারণা দিই, আগে একটু ক্লিয়ার করি। ধরেন আমাদের সূত্রটা হলো 2n ইকুয়াল 2j-3। ধরেন n এর মান হলো 10, n এর মান কত? 10, তার মানে এইদিকে আমি বসালাম 10। আর ধরেন j এর মান হলো 15, 15 দেওয়া লাগবে না, j এর মান যদি আমি 10 দেই সমস্যা নাই। j এর মান যদি আমি 10 দিই, তাহলে এখানে আমি যদি প্রয়োগ করি n এর মান 10, 2j এর মানও 10 -3, তাহলে আসলো এই পাশ 10, n এর মান কত? 10, এটা তো আমরা জানি। যে 20 -3, তার মানে 17 আসলো। এদিক দিয়ে 17, তার মানে মেম্বার সংখ্যা কিন্তু কম হচ্ছে। মেম্বার সংখ্যা কি হচ্ছে? কম হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? মেম্বার সংখ্যা এখানে কি হচ্ছে? কম হচ্ছে। যখন মেম্বার সংখ্যা কম হবে, যখন কি হবে? মেম্বার সংখ্যা কম হবে, সেটাকে বলা হয় ডেফিসিয়েন্ট ফ্রেম। কি বলা হয়? ডেফিসিয়েন্ট ফ্রেম। আমি সংজ্ঞাটা এখন সুন্দর করে লিখে দিই। যে সমস্ত কাঠামোর মেম্বার সংখ্যা মানে কি n, যে সমস্ত কাঠামোর মেম্বার সংখ্যা 2j-3 এর কম হয়, তাকে ডেফিসিয়েন্ট কাঠামো বা ফ্রেম বলে। কি বলছে একটু ভালোভাবে খেয়াল করেন। বলছে যে সমস্ত কাঠামোর মেম্বার মানে n, মেম্বার সংখ্যা মানে n, 2j-3 এর কম হয়। এই যে এই 17, 2j-3 মানে কি 17, এখানে
17 চেয়ে কম হয় তাকে ডেফিসিয়েন্ট ফ্রেম বলে। তাকে কি বলে? ডেফিসিয়েন্ট ফ্রেম বলে। আর যেটা বেশি হবে, যে সমস্ত কাঠামোর মেম্বার সংখ্যা n 2j-3 এর বেশি হয় তাকে রিডান্ডেন্ট ফ্রেম বলে। রিডান্ডেন্ট ফ্রেম বলে। বেশি হলে, এখন আপনি একটু বলেন, যদি 2j-3 = 5 হলো, 2j-3 = 5, n = 8, n = 8 না, n = 6, তার মানে n = 2j-3, তার মানে এইটুকু 5, এইটুকু 6। যদি এটার থেকে একটু ভালোভাবে খেয়াল করুন, 2j-3 এর চেয়ে বেশি হয়, 2j-3 থেকে যদি বেশি হয় তাহলে সেটা রিডান্ডেন্ট। যদি মেম্বার সংখ্যা 2j-3 এর বেশি হয় তাহলে সেটা রিডান্ডেন্ট। আর যদি কম হয় তাহলে সেটা হলো ডেফিসিয়েন্ট। এখন আসেন, এটা এই পাশে দেখে বলেন আপনি। এই পাশে আমাদের n এর মান কত ছিল? 5 ছিল। এটা তো মিলছে, এটা পারফেক্ট ফ্রেম। এই যে এখানে দেখেন, n = 2j-3 ছিল, 2j-3 এ ক্যালকুলেশন করে পেলাম কি 7। 2j-3 এর মান হলো 7। এই 7 থেকেও মেম্বার সংখ্যা যেহেতু বেশি, এক বেশি মানে 8, যদি 2j-3 এর চেয়ে যদি বেশি হয় মানটা, মেম্বার সংখ্যার মানটা যদি বেশি হয় তাহলে সেটা হলো রিডান্ডেন্ট ফ্রেম। রিডান্ডেন্ট ফ্রেম। ইমপারফেক্ট ফ্রেম তো আছেই, কিন্তু ইমপারফেক্ট ফ্রেমেরও দুইটা প্রকারভেদ আছে। একটা হলো ডেফিসিয়েন্ট, যখন মেম্বার সংখ্যা 2j-3 এর কম হয় সেটা হলো ডেফিসিয়েন্ট, আর যখন মেম্বার সংখ্যা 2j-3 এর বেশি হয় সেটা হলো রিডান্ডেন্ট ফ্রেম। আচ্ছা, আজকে আমরা প্রাথমিক আলোচনা এখানে শেষ করলাম। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ট্রাসের ভিডিও নিয়ে আসবো, একটা একটা করে ম্যাথ দেখাবো প্রত্যেকটা ক্লাসে একদম ক্লিয়ারলি করে। অবশ্যই সেকশন পদ্ধতি থাকবে, সেকশন পদ্ধতি এবং এই পদ্ধতি, জয়েন্ট পদ্ধতি সবগুলোই থাকবে। আচ্ছা, একটু ট্রাসের অঙ্ক করার যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে একটু বলি আমি। হ্যাঁ, দেখেন, এটা মিস্টেক হয়ে গেছিল, একটু বলে দিই। ট্রাসের বল নির্ণয়ের পদ্ধতি দুইটি। বল নির্ণয়ের পদ্ধতি দুইটি। নাম্বার 1, গাণিতিক পদ্ধতি। নাম্বার 2, লেখচিত্র পদ্ধতি। গাণিতিক পদ্ধতি আবার দুই প্রকার। গাণিতিক পদ্ধতি দু প্রকার, যথা একটা হলো সেকশন বা মোমেন্ট পদ্ধতি, সেকশন বা মোমেন্ট পদ্ধতি। আরেকটা হলো জয়েন্ট পদ্ধতি। তো আমরা নর্মালি চাকরির পরীক্ষাগুলোতে আমরা যে নিয়মে অঙ্ক করি সেটা হলো, যেটা আসে বেশি মানে যেটা সহজ সেটা হলো জয়েন্ট পদ্ধতি। এবং পরীক্ষার হলে অনেক সময় জায়গাটা কম থাকে, বুয়েটে পরীক্ষা নিলে জায়গা দিয়ে দেয়, ওইখানে জায়গা কম থাকে, ওই ক্ষেত্রে উল্লেখও করে দেয় মাঝে মাঝে জয়েন্ট পদ্ধতি।
এখন কখন জয়েন্ট পদ্ধতি করব, কখন সেকশন বা মুভমেন্ট পদ্ধতি করব ইত্যাদি বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আসতেছে খুব ইজিলি ভাবে। এটারও কিছু নিয়ম কানুন আছে। আছে বলতে আপনাকে একটু টেকনিক ফলো করতে হবে যে কখন এটা করলে ভালো হবে, কখন ওইটা করলে ভালো হবে। এটা নিয়ে সামনে ইনশাল্লাহ আমি বলবো। যদি কোনো কারণে ভুলে যাই যে ভাই কখন সেকশন পদ্ধতি করব, কখন জয়েন্ট পদ্ধতি করব, তাহলে আমাকে একটু স্মরণ করে দিবেন। ইনশাল্লাহ বলে দেবো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।